প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 কারণে চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং এ2আই যৌথ উদ্যোগে ফেসবুক লাইভ ক্লাসে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমাদের আলোচ্য সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, বিষয় কোড 670-41। আমাদের আজকের আলোচ্য বিষয় বিমের সাপোর্ট প্রতিক্রিয়া ও বলের মোমেন্ট। আজকের আলোচনা থেকে বিম এবং বিমের সাপোর্ট প্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। মোমেন্টের মাধ্যমে প্রতিক্রিয়া বল নির্ণয় করতে পারা যাবে। বিম বিম এক প্রকার আনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটি, পিলার, কলাম, দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে এবং এর উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে। এখানে আমরা একটি বিম দেখতে পাচ্ছি, এর উপর থেকে লোড আরোপিত হয়েছে এবং নিচ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট দেয়া আছে। বিমের প্রকারভেদ। বিমকে সাধারণত নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়ে থাকে: সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম, আবদ্ধ বিম এবং ধারাবাহিক বিম। সাধারণভাবে স্থাপিত বিম। সাধারণভাবে স্থাপিত বিম দুই প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটি প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করছে সাধারণভাবে স্থাপিত বিমে। ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমে এক প্রান্ত আবদ্ধ অবস্থায় থাকে এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে থাকে। ঝুলন্ত বিম। যে বিমের এক বা উভয় প্রান্তই সাপোর্টের বাইরে বর্ধিত অবস্থায় থেকে লোড বহন করে থাকে তাকে ঝুলন্ত বিম বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট ভিতর দিকে আছে এবং বাইরের যে বর্ধিতাংশ আছে, বাইরে ঝুলে আছে, সেই ঝুলন্ত অংশেই লোড বহন করে থাকে। এই জন্য এটা নামকরণ করা হয়েছে ওভার হ্যাঙ্গিং বিম বা ঝুলন্ত বিম, অর্থাৎ সাপোর্টের বাইরেও লোড বহন করে। আবদ্ধ বিম। যেসব বিমের উভয় প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং আবদ্ধ অবস্থা থেকে লোড বহন করে সেটাকে বলা হচ্ছে ফিক্সড বিম বা আবদ্ধ বিম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমের দুই প্রান্তই আবদ্ধ আছে বা ফিক্সড আছে। এরপরে ধারাবাহিক বিম বা কন্টিনিউয়াস বিম বা অবিচ্ছিন্ন বিম। এটা বলা হচ্ছে যে যেসব বিম দুই বা ততোধিক অর্থাৎ একাধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে থাকে তাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন বা ধারাবাহিক বা কন্টিনিউয়াস বিম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট অনেকগুলো, 1, 2, 3 এরকম দুইয়ের অধিক থাকে সাপোর্ট। বিমের সাপোর্ট। বিমের সাপোর্টকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়ে থাকে: সাধারণভাবে স্থাপিত সাপোর্ট, হিঞ্জড বা কবজা সাপোর্ট এবং রোলার সাপোর্ট। বিমের সাপোর্ট প্রতিক্রিয়া নির্ণয়ের পদ্ধতি অনুযায়ী বিমকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম এবং স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। যে সকল বিমের সাপোর্ট প্রতিক্রিয়া বল সাম্যাবস্থার সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় সেগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, যেমন সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। যে সকল বিমের সাপোর্ট প্রতিক্রিয়া বল সাম্যাবস্থার সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় না সেগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, যেমন আবদ্ধ বিম, ধারাবাহিক বিম। বিমের প্রতিক্রিয়া বল নির্ণয়। বিমের প্রতিক্রিয়া বল নির্ণয়ের জন্য বৈশ্লেষিক পদ্ধতি এবং লেখচিত্র পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। অ্যানালিটিক্যাল মেথড বা বৈশ্লেষিক পদ্ধতিতে মোমেন্টের মাধ্যমে সাধারণত বল নির্ণয় করা হয়ে থাকে এবং লেখচিত্র পদ্ধতিতে গ্রাফিক বা লেখচিত্রের মাধ্যমে
বিমের সাপোর্ট প্রতিক্রিয়া নির্ণয় করা হয়ে থাকে। বলের মোমেন্ট। কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রভাবে ওই বস্তু কোনো একটি বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরতে চায় বা ঘুরতে থাকে, তাহলে এই ঘুরতে থাকার প্রবণতার পরিমাণকে প্রযুক্ত বলের মোমেন্ট বলে। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যদি বল প্রযুক্ত হয় এবং বল প্রযুক্ত হওয়ার কারণে যদি বস্তুটি ঘুরে বা ঘুরতে যায়, তাহলে এই ঘুরতে থাকার প্রবণতাটাই হচ্ছে বলের মোমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিমের উপর এফ বল প্রযুক্ত হয়েছে। এখানে বলটি ডি দূরত্ব অবস্থান করতেছে। এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট এম এ সমান প্রযুক্ত বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে প্রযুক্ত বল হচ্ছে এফ এবং লম্ব দূরত্ব হচ্ছে যে বিন্দু থেকে মোমেন্ট নিচ্ছি সেখান থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্ব ডি সমান হচ্ছে এফ ইন্টু ডি। মোমেন্টের একক কেজি মিটার, কেজি সেন্টিমিটার, নিউটন মিটার, কিলোনিউটন মিটার ইত্যাদি। মোমেন্টের প্রকারভেদ। মোমেন্ট দুই প্রকার, ক্লকওয়াইজ মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লকওয়াইজ মোমেন্ট। কোনো বল যদি নির্দিষ্ট লম্ব দূরত্ব থেকে বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় বা ঘোরাতে চায়, তাহলে বলের এরূপ ঘূর্ণন প্রবণতাকে ক্লকওয়াইজ মোমেন্ট বলে। অর্থাৎ কোনো বল যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে বিন্দুতে আমরা মোমেন্ট নিচ্ছি তার বাম পাশে একটি বল নিচ থেকে উপর দিকে যাচ্ছে, তাহলে এই বলটি ঘুরবে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ। এবং আমরা যে বিন্দুতে মোমেন্ট নিব তার ডান দিকে কোনো বল যদি উপর থেকে নিচ দিকে ক্রিয়া করে তখন তা ঘুরবে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে আমরা যে বিন্দুতে মোমেন্ট নিব তার বাম পাশের বল যদি নিচ থেকে উপর দিকে যায় ক্রিয়া করে তখন সেইটা ঘুরবে ক্লকওয়াইজ, এবং ডান দিকের বল যদি উপর থেকে নিচ দিকে ক্রিয়া করে তখন সেইটা ঘুরবে ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। কোনো বল যদি নির্দিষ্ট লম্ব দূরত্ব থেকে বস্তুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায় বা ঘোরাতে চায়, তাহলে বলের এরূপ ঘূর্ণন প্রবণতাকে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বলে। আমরা দেখতে পাচ্ছি এখানে এ বিন্দুতে মোমেন্ট নেওয়া হয়েছে এবং উপর থেকে বাম দিকে উপর থেকে নিচ দিকে ক্রিয়া করতেছে, তাহলে সেইটা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে অবশ্যই নেগেটিভ হবে। এবং যে বিন্দুতে মুভমেন্ট নিচ্ছি তার ডান দিকে নিচ থেকে বল ক্রিয়া করছে উপর দিকে, তাহলে তা ঘুরবে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা এখানে দেখলাম যে যে বিন্দুতে মুভমেন্ট নেব তার বাম পাশে বল যদি উপর থেকে নিচ দিকে ক্রিয়া করে তখন তা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং যদি নিচের দিক থেকে উপর দিকে বল ক্রিয়া করে তখন তা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তখন তার মান হবে নেগেটিভ বা মাইনাস। লোড। কোনো কাঠামোর উপর আগত বিভিন্ন প্রকারের বলকে লোড বলা হয়, অর্থাৎ বিমের উপর যে সকল বল প্রয়োগ হয় সেগুলোকে বলা হচ্ছে লোড। লোডের ধরন। বিমের উপর যে সকল লোড বা কোনো কাঠামোর উপর যে সকল লোড ক্রিয়া করে থাকে তা হচ্ছে কেন্দ্রীভূত বা পয়েন্ট লোড, সমভাবে বিস্তৃত লোড বা ডিস্ট্রিবিউটেড লোড, ট্রায়াঙ্গুলার লোড বা ত্রিভুজাকার লোড, ইনক্লাইন লোড। পয়েন্ট লোড। পয়েন্ট লোড আমরা দেখতে পাচ্ছি যে বিমের একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করছে। এখানে মোমেন্ট সমান হবে লোড ইন্টু মোমেন্ট বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে W1 এই বলটা একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করছে এবং আমরা মোমেন্ট নিচ্ছি এই বিন্দুতে, তাহলে আমাদের মোমেন্ট সমান হবে লোড ইন্টু মোমেন্ট বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে লোড হচ্ছে W আর দূরত্ব হচ্ছে D, যে বিন্দুতে মোমেন্ট নিচ্ছি সেখান থেকে। তাহলে পয়েন্ট লোড এর মোমেন্ট হবে লোড ইন্টু দূরত্ব, লম্ব দূরত্ব। ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে প্রথমে মোট বিস্তৃত লোড হিসেব করতে হবে। তো টোটাল যে ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে সেটা কতটুকুর উপরে আছে তা প্রথমে দেখে নিতে হবে। W কেজি পার ইউনিট, অর্থাৎ
প্রতি ইউনিটে কত কেজি বল ক্রিয়া করছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এল দৈর্ঘ্যে ডাব্লু পরিমাণ বল ক্রিয়া করছে, তাহলে মোট লোড হবে ডাব্লু ইন্টু এল। এখন যদি প্রতি মিটারে 10 কেজি বল ক্রিয়া করে, তাহলে যদি 2 মিটার দৈর্ঘ্য থাকে তাহলে 10 ইন্টু 2 হবে, অর্থাৎ যতটুকু দৈর্ঘ্যের উপর ডিস্ট্রিবিউটেড লোডটা ক্রিয়া করবে, ডিস্ট্রিবিউটেড লোডের সাথে দৈর্ঘ্যটা গুণ হয়ে মোট বিস্তৃত লোড পাওয়া যাবে। এবং মোমেন্ট সমান হচ্ছে মোট বিস্তৃত লোড ইন্টু মোমেন্ট বিন্দু হতে বিস্তৃত লোডের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব। এবং একটি বিষয় উল্লেখ্য যে ডিস্ট্রিবিউটেড লোড বিমের মাঝ বরাবর ক্রিয়া করে সব সময়। এই জন্য দূরত্ব যখন আমরা নিব তখন যে বিন্দু থেকে মোমেন্ট ধরবো সেখান থেকে বিমের অর্ধেক পর্যন্ত দূরত্ব নিতে হবে। এখানে অর্ধেক পর্যন্ত দূরত্ব দেখানো হয়েছে, মোমেন্ট বিন্দু হতে বিস্তৃত লোডের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। ট্রায়াঙ্গুলার লোড বা ত্রিভুজাকৃতি লোড। এখানে আমরা যেহেতু জানি মোমেন্ট সমান বল ইন্টু লম্ব দূরত্ব, এখানে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ক্ষেত্রফলটাই হবে তার বল। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, এবং এর দূরত্ব হবে ত্রিভুজের ভরকেন্দ্র পর্যন্ত। ত্রিভুজের সাপোজ ভরকেন্দ্র এখানে অবস্থিত, তাহলে দূরত্বটা নিতে হবে ভরকেন্দ্র পর্যন্ত। মোমেন্ট সমান হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু মোমেন্ট বিন্দু হতে ত্রিভুজের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। এখন আমরা ত্রিভুজের ভরকেন্দ্র কিভাবে নেব, এটি সাধারণত ভূমি বরাবর নির্ণয় করতে হয় মোমেন্টের ক্ষেত্রে, যেহেতু বিমটা আনুভূমিক থাকে। তাহলে যদি আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ত্রিভুজের আকৃতিটা কেমন, আকৃতিটা দেখতে হবে। আকৃতি যদি এমন হয় তাহলে আমাদের ভরকেন্দ্র নির্ণয়ের ফর্মুলা হবে 2b/3। এখানে বি বলতে ভূমি বোঝাচ্ছে, 2b/3। এবং ত্রিভুজের আকৃতি যদি এমন হয় তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র হবে b/3। এখানে যে বিষয়টি মনে রাখা দরকার, একটি টেকনিক, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা কি কোণ এবং এই কোণটা কি কোণ। এই কোণটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি বা সমকোণ, এবং এইটা হচ্ছে 90 ডিগ্রি চাইতে ছোট বা সূক্ষ্মকোণ। তাহলে যদি সূক্ষ্মকোণ থেকে ভূমি বরাবর বেজ থেকে ডান দিকে ভরকেন্দ্র নির্ণয় করতে হয়, তাহলে আমাদের নিতে হবে 2b/3। সূক্ষ্মকোণ থেকে আনুভূমিক বরাবর ভরকেন্দ্র হচ্ছে 2b/3, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে b/3। এই বিষয়টি মনে রাখতে হবে। হেলানো লোড বা ইনক্লাইন্ড লোড। হেলানো লোড যদি থাকে তাহলে এটা হেলানো লোডের উলম্ব অংশ ইন্টু মোমেন্ট বিন্দুতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। যেহেতু আমরা মোমেন্ট সমান জানি বল ইন্টু লম্ব দূরত্ব, সুতরাং আমাদের লম্ব উপাংশটাই নিতে হবে। তাহলে যেহেতু দূরত্ব দেওয়া থাকে আনুভূমিক বরাবর, সুতরাং আমাদের বল নিতে হবে লম্ব। তো ইনক্লাইন লোডটা দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, একটি হচ্ছে ভূমি বরাবর এবং একটি হচ্ছে লম্ব বরাবর। কিন্তু ভূমি বরাবর যদি হয় তাহলে আমরা যেহেতু দূরত্ব পাবো না, লম্ব দূরত্ব পাবো না, এই কারণে আমাদের নিতে হবে উলম্ব অংশটা। এবং মোমেন্ট সমান হবে হেলানো লোডের উলম্ব অংশ ইন্টু মোমেন্ট বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে যে বিন্দুতে মোমেন্ট নিচ্ছি দূরত্ব হবে সেখান থেকে মোমেন্ট লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত, মোমেন্ট বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। এবারে আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা একটি অঙ্ক দেখব। সাধারণভাবে স্থাপিত এবি বিমের দৈর্ঘ্য 8 মিটার, এর উপর চিত্র অনুযায়ী লোড প্রয়োগ করা হলে এ ও ই বিন্দুতে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 প্রকারের লোড ক্রিয়া করছে: পয়েন্ট লোড, ডিস্ট্রিবিউটেড লোড এবং ট্রায়াঙ্গেল লোড। তাহলে আমরা এটাকে স্লাইডে দেখিয়ে দিয়েছি। পয়েন্ট লোড, ডিস্ট্রিবিউটেড লোড এবং ট্রায়াঙ্গেল লোড থাকলে কি করে মোমেন্ট নির্ণয় করতে হয়। তো প্রথমে অঙ্কটা ভালোভাবে পড়ে নিতে হবে। অঙ্কে কি চাচ্ছে, এখানে চাচ্ছে এ ও ই বিন্দুতে প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হবে, অর্থাৎ এ বিন্দুর প্রতিক্রিয়া বল আর এ এবং ই বিন্দুর প্রতিক্রিয়া বল আর ই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এ বিন্দুতে
মুভমেন্ট নিয়ে পাই। আমরা প্রথমে এ অথবা ই যে কোনো বিন্দুতে মুভমেন্ট নিতে পারি। প্রথমে বাম দিক থেকে নেওয়াই ভালো, যেখান থেকে বিম শুরু হয়েছে। তাহলে এই বিন্দুতে মোমেন্ট নিয়ে পাই। এখানে সামেশন মানে হচ্ছে সমষ্টি, এম এ সমান হচ্ছে 0। আমরা ধরেছি যে ক্লকওয়াইজ, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে সেটা আমরা ধরেছি পজিটিভ। তাহলে এই বিন্দুতে মোমেন্টের সকল বীজগাণিতিক যোগফল হচ্ছে 0, কারণ এই বিন্দুতে বল আছে কিন্তু আমরা লম্ব দূরত্ব পাবো না, এই কারণে এখানে সবকিছুই হয়ে যাবে শূন্য, এখানে কোনো মোমেন্ট হবে না। তারপরে আমাদের খেয়াল রাখতে হবে যে পরবর্তী বল কত। পরবর্তী বল হচ্ছে 16 কিলোনিউটন। তাহলে আমরা দূরত্ব নিতে হবে, যেহেতু পয়েন্ট লোড সমান লোড ইন্টু মোমেন্ট বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে 16 কিলোনিউটন বল, এখানে এ থেকে ডিস্টেন্স কত, 1 মিটার। তাহলে 16 ইন্টু 1। এটা যেহেতু যে বিন্দুতে আমরা মুভমেন্ট নিয়েছি তার ডান দিকে অবস্থান করছে, সেহেতু এটা ঘুরবে ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ, এই জন্য এটা হয়েছে পজিটিভ। নেক্সট বল, এখানে প্রত্যেকটা বলই যে বিন্দুতে মুভমেন্ট নিয়েছি তার উপর থেকে যে বলগুলো আসছে ডান দিকে উপর থেকে নিচ দিকে ক্রিয়া করছে, সুতরাং সবগুলোই হবে পজিটিভ। শুধুমাত্র আর এই বলটা যেহেতু নিচ থেকে উপর দিকে যাচ্ছে, এই বলটা হয়ে যাবে নেগেটিভ। পরবর্তী লোড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। আমরা এখানে ডিস্ট্রিবিউটেড লোড দেখতে পাচ্ছি 2 কিলোনিউটন পার মিটার। এখানে 2 কিলোনিউটন পার মিটার বলতে বোঝাচ্ছে প্রতি মিটারে 2 কিলোনিউটন। প্রতি মিটার বলতে 1 মিটার, অর্থাৎ 1 মিটারে 2 কিলোনিউটন। তাহলে কতটুকুর উপরে ডিস্ট্রিবিউটেড লোডটা অবস্থান করছে, 2 মিটারের উপরে। তাহলে 1 মিটারে যদি হয় 2 কিলোনিউটন, তাহলে 2 মিটারে কত, অবশ্যই 2 ইন্টু 2। তাহলে এটা হচ্ছে মোট বিস্তৃত লোড, মোট লোড। তাহলে আমরা লোড পেলাম বা মোট বলটা পেলাম। তাহলে এখন লম্ব দূরত্ব, আমরা একটা বলেছিলাম যে ডিস্ট্রিবিউটেড লোড বিমের মাঝ বরাবর কাজ করে। ডিস্ট্রিবিউটেড লোড কাজ করে বিমের মাঝ বরাবর, সুতরাং আমাদের দূরত্বটা নিতে হবে বিমের মাঝ বরাবর। তাহলে দূরত্বটা হবে এইখান থেকে মাঝ বরাবর। তো এই মাঝ বরাবর দূরত্ব যদি আমরা নিই, তাহলে আমাদের এ থেকে দূরত্ব নিতে হবে, যেহেতু আমরা এ বিন্দুতে মুভমেন্ট নিচ্ছি। তাহলে এ থেকে এটার মাঝ বরাবর দূরত্ব হচ্ছে কি, এখান থেকে এটুক দূর হচ্ছে 1, এটুক থেকে এটুক 2 এর অর্ধেক 1 প্লাস 1। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডিস্ট্রিবিউটেড লোড বিমের মাঝ বরাবর ক্রিয়া করে থাকে। নেক্সট বল হচ্ছে 14 কিলোনিউটন। যেহেতু এটা পয়েন্ট লোড, সুতরাং মোমেন্ট বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব, টোটাল দূরত্ব হচ্ছে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে এখানে 40 ইন্টু 3। যেহেতু বল উপর থেকে নিচ দিকে ক্রিয়া করছি, অবশ্যই পজিটিভ হবে। প্লাস এখানে ট্রায়াঙ্গেল লোডের বা ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাই হবে তার মোট বল বা লোড, মোট লোড। তাহলে ত্রিভুজের এখানে ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানে হাফ ফর্মুলার ইন্টু ভূমি হচ্ছে 314 ইন্টু উচ্চতা হচ্ছে 2। এখানে যে কিলোমিটার পার মিটার যে হাইটটা দেওয়া থাকে সেটাই হবে তার উচ্চতা। তাহলে এটা আমরা পেলাম মোট বল। এখন মোমেন্ট সমান আমরা যেহেতু জানি যে বল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি যে ভরকেন্দ্র বরাবর ক্রিয়া করে। আর এটা যেহেতু হচ্ছে সূক্ষ্মকোণ, সেহেতু আমাদের সূত্র হবে 2/3। এটাকে আমরা দেখাইছি যে যদি সূক্ষ্মকোণ হয় তখন আমরা যে ফর্মুলা নেব 2/3। আমরা কোণ দেখতে পাচ্ছি, এটা যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। এখান থেকে ভূমি বরাবর আনুভূমিকভাবে এটার ভর কেন্দ্র সাপোজ এইখানে, তাহলে এটা হচ্ছে 2/3। এটা আনুমানিক একটা ধরে নিয়েছি 2/3। তাহলে আমাদের দূরত্ব নিতে হবে যে বিন্দুতে আমরা মোমেন্ট নিয়েছি। কোথায় মোমেন্ট নিয়েছি, এই বিন্দুতে। তাহলে এ থেকে দূরত্ব 2 আর 3 আর 4 আর হচ্ছে 4 প্লাস এইখান থেকে এইটার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 2/3। অর্থাৎ এটা ভূমি হচ্ছে 3 আর 4, এখানে 2/3। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ত্রিভুজের ভরকেন্দ্র বরাবর ক্রিয়া করে এবং ত্রিভুজটা যদি সূক্ষ্মকোণ বরাবর আনুভূমিক বরাবর নির্ণয় করতে হয় তখন হবে 2/3।
এবারে পরবর্তী লোড নিচ থেকে উপর দিকে ক্রিয়া করছে, এই কারণে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এই কারণে এখানে মাইনাস ধরা হয়েছে। মাইনাস আর ই ইন্টু ডিস্টেন্স হচ্ছে 2 আর 1 3 আর 1 4 আর 3 7 ইকুয়াল টু 0। এরপরে ক্যালকুলেশন, আর ই সমান আমরা পাইলাম 24.38 কিলোনিউটন। ক্যালকুলেটর দিয়ে একবারই উত্তর বের করা যায়। এখন আমরা আবার আর ই বিন্দুতে মোমেন্ট নিতে পারি অনুরূপভাবে, অথবা আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স বা উলম্ব অপাংশ বরাবর বলগুলোর বিজ্ঞানকে যোগফল বের করতে পারি। তাহলে এখানে উলম্ব অপাংশ বলগুলো আমরা এখানে ধরেছি যে উপর দিকে যদি ক্রিয়া করে তা পজিটিভ, তাহলে উপর দিকে কি যাচ্ছে, আর এ যাচ্ছে এবং আর এ যাচ্ছে এবং যাচ্ছে আর ই। তাহলে উপর দিকে যাচ্ছে আর এ প্লাস আর ই, নিচ দিকে ক্রিয়া করতেছে 16 মাইনাস এখানে ডিস্ট্রিবিউটেড লোড 2 ইন্টু 2 অর্থাৎ 4 মাইনাস 14 মাইনাস এখানে ট্রায়াঙ্গেল লোডের ক্ষেত্রফলটা হচ্ছে তার লোড, মোট লোড, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, হাফ ইন্টু 4 ইন্টু 2 ইকুয়াল টু 0। এখানে ডিস্ট্রিবিউটেড লোডের মোট বিস্তৃত লোডটা ক্যালকুলেট হবে, অর্থাৎ 2 কিলোনিউটন পার মিটার, 2 মিটারের অবস্থান করছে, এই জন্য 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। বা আর এর সমান ক্যালকুলেশন, আর এর মান বসানো হয়ে গেছে 24.38, তাহলে আর এর সমান পেলাম 39.62 কিলোনিউটন। তো এইভাবে আমাদের বিমের সাপোর্ট পদ্ধতি অঙ্ক নির্ণয় করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা আরেকটি অঙ্ক দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমের বাম দিকে বল ক্রিয়া করতেছে, লোড ক্রিয়া করতেছে উপর থেকে নিচ দিকে, এবং একটা ত্রিভুজ দেওয়া আছে এবং ত্রিভুজটা কি 90 ডিগ্রি থেকে যাচ্ছে এইদিকে আনুভূমিক বরাবর। তাহলে এই বিন্দুতে আমরা মোমেন্ট নিয়ে পাই সামেশন এম এ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ আমরা পজিটিভ ধরেছি আগের মতোই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিন্দু মোমেন্ট নিয়েছি এই বিন্দুতে, তাহলে বলটি কাজ করছে উপর থেকে নিচ দিকে, যে বিন্দুতে মোমেন্ট নিয়েছি তার বাম দিকে, তাহলে এটা অবশ্যই ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সুতরাং এটা হয়ে যাবে নেগেটিভ, এই কারণে মাইনাস নেওয়া হয়েছে। এ থেকে 8 নিউটন বলের দূরত্ব হচ্ছে 2 প্লাস, যেহেতু এটা ডান দিকে অবস্থান করছে ট্রায়াঙ্গেল লোড, ট্রায়াঙ্গেল লোডের ক্ষেত্রফলটাই হবে তার মোট লোড, হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, এর ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা দেওয়া আছে 3, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 3। তাহলে আমরা মোট লোড পেলাম। এবার হচ্ছে দূরত্ব, দূরত্ব আমাদের নিতে হবে এ থেকে, তাহলে এ থেকে ত্রিভুজ স্টার্ট হয়েছে এখানে 1 মিটার, 1 প্লাস, যেহেতু এটা কাজ করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এর আমরা বলেছি যে একটা টেকনিক, যদি ভূমি বরাবর বেজ থেকে আনুভূমিকভাবে এটার ভরকেন্দ্র নির্ণয় করতে হয় তখন ফর্মুলা হচ্ছে বি ভাগ 3, তাহলে এটার ভরকেন্দ্র 1/3 আনুমানিক যদি এই বরাবর কাজ করে তাহলে এটা হচ্ছে সূত্র বি ভাগ 3, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত দূরত্ব এটুক 1, এটুক হচ্ছে 3 ভাগ 3, অর্থাৎ এখানে 3 হচ্ছে ভূমি, এই ভূমিটা। এরপরে পরবর্তী লোড কাজ করছে 5 নিউটন পার মিটার, ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড লোডে হচ্ছে মোট বিস্তৃত লোডটা আগে বের করতে হবে, তাহলে 5 নিউটন পার মিটার, প্রতি মিটারে 5 নিউটন, তাহলে 4 মিটারে 5 ইন্টু 4 ইন্টু ডিস্ট্রিবিউটেড লোড আমরা বলেছি বিমের মাঝ বরাবর ক্রিয়া করে, তাহলে বিমের মাঝ বরাবর হচ্ছে এই অর্ধেক। এখান থেকে যদি আমরা ডিস্টেন্স নির্ণয় করি তাহলে দূরত্বটা নিতে হবে এ থেকে এই দূরত্ব, তাহলে এ থেকে এইটুক হচ্ছে 1 3 4, এই 4 এবং এই টোটালটা 4-এর অর্ধেক অর্থাৎ 4 ভাগ 2। তাহলে আমরা যে বিন্দুতে মোমেন্ট নিয়েছি সেখান থেকে ডিস্ট্রিবিউটেড লোড যেখানে স্টার্ট হয়েছে এটা ধরে নিতে হবে আগে, 3 আর 1 4 আমি ধরে নিয়েছি, আর 4 ভাগ 2, যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড বিমের মাঝ বরাবর ক্রিয়া করে। আশা করছি সবাই বুঝতে পারছো। সুতরাং ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে এই কথাটি অবশ্যই খেয়াল রাখতে হবে যে দূরত্বটা নিতে হবে অর্ধেক পর্যন্ত। পরবর্তী লোড নিচ থেকে উপর দিকে ক্রিয়া করছে সাপোর্ট, এখানে সেহেতু এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই কারণে মাইনাস নেওয়া হয়েছে। ডিস্টেন্স হচ্ছে
3 আর 4 আর 4 8 ইকুয়াল টু 0। তাহলে আরবি সমান পেলাম আমরা ক্যালকুলেশন করে, ক্যালকুলেটর মাধ্যমে একবারে উত্তর চলে আসবে 14.12 নিউটন। এবার আমরা ভার্টিক্যাল ফোর্স হিসাব করে সহজেই আর এর মান বের করতে পারবো। এটা বিকল্পভাবে বিভিন্ন মোমেন্ট নিয়েও করা যায়, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ এবং একটু জটিল হয়ে যায়, যেহেতু আবার মোমেন্ট হিসেব করতে হয়। এর তুলনায় ভার্টিক্যাল ফোর্স হিসেব করে নিলে কম সময়ে এবং সহজেই আর এর মানটা নির্ণয় করা যায়। তাহলে আমরা ধরেছি সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপর দিকে যদি ক্রিয়া করে তাহলে পজিটিভ, তাহলে উপর দিকে যেগুলো যাচ্ছে সেগুলো পজিটিভ ধরেছি। আর এ এবং আর বি যাচ্ছে উপর দিকে, নিচ দিকে আসতে আসছে 8 মাইনাস ট্রায়াঙ্গেল লোডের ক্ষেত্রফলটা হচ্ছে তার মোট লোড, হাফ বিন্দু ভূমিগত উচ্চতা, প্লাস ডিস্ট্রিবিউটেড লোড কতটুকু কাজ করছে সেটা হচ্ছে মোট বিস্তৃত লোড 5 × 4 সমান 0। এখানে আমরা আরবি এর মান যদি বসাই দিই তাহলে আর এর সমান পেয়ে যাব 18.37 নিউটন। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি পরবর্তীতে বা অন্য কোনো সময় উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের জন্য কিছু বাইরের কাজ রয়েছে, যেহেতু মেকানিক্স হচ্ছে ম্যাথমেটিক্যাল বেজ সাবজেক্ট, সুতরাং ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার বিমের প্রতিক্রিয়া বল নির্ণয় সংক্রান্ত অঙ্কের সমাধান করবে এবং প্রতিষ্ঠান যখন খুলবে তখন সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষককে দেখাবে। এটা তোমাদের তাত্ত্বিক ধারাবাহিক নাম্বারের সাথে যোগ হবে। পরবর্তীতে ক্লাসটি দেখার জন্য তোমাদের ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নের এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে skills.gov.bd তে। আমাদের পরবর্তী ক্লাসের আলোচনা হবে ইনশাল্লাহ লিভার ও কাপল সম্পর্কে। আমরা লিভার ও কাপল সম্পর্কে আলোচনা করব পরবর্তীতে এবং এই সম্পর্কিত অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ। তো পরিশেষে আমার এই আলোচনা থেকে তোমরা যদি সামান্য পরিমাণও উপকৃত হও, আমার এই লেকচার সার্থক হবে বলে আমি মনে করি। এই বৈশ্বিক মহামারী থেকে নিরাপদ থাকতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নিজকে এবং পরিবারকে সুরক্ষিত রাখি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।